নির্বাচনী প্রচারণায় মুখর নারায়ণগঞ্জের অলিগলি। 4 দিনেও ঘোষণা হয়নি কারো ইশতেহার, গণসংযোগেই প্রতিশ্রুতির ফুলঝুরি। নারায়ণগঞ্জে 20 লক্ষ মানুষের বসবাস, প্রায় 5 লক্ষ মানুষ ভোটার। চেষ্টা করব আরো খোলা স্পেস রাখার জন্য, আরো খেলার মাঠ রাখার জন্য, আর বিনোদনের জন্য। দলের সবাই ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে নেমেছে। আশা করি সেটার একটা ঐক্যবদ্ধতার যে একটা ফলাফল, সেই ফলাফল ইনশাল্লাহ আমরা এখানে প্রতিফলিত করব। উন্নয়ন বৈষম্য ঘোচানোর পাশাপাশি ইশতেহারে থাকা উচিত নাগরিক সুবিধা নিশ্চিতের অঙ্গীকার। শীতলক্ষ্যা নদীতে আপনার সেতু দরকার। যানজটের কারণে পার হতে মাঝে খুবই কষ্ট হয়। প্রতিটি পয়েন্টে পয়েন্টে ফুট ওভার ব্রিজ হোক। এই শহরে সুন্দর একটি পার্ক আমরা চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ব্যাংকের একটি চক্র সুরক্ষিত সিস্টেম ভেঙে রিজার্ভ হ্যাকিংয়ে সহায়তা করেছে জানালেন সিআইডির তদন্ত দলের প্রধান। সুইফটের প্রকৌশলী জড়িত বললেন ফরাসুদ্দিন। দুর্নীতি দমনে দেশ আইনি সক্ষমতা অর্জন করলেও অনেক ক্ষেত্রেই হচ্ছে না যথাযথ প্রয়োগ। সুবিধা নিচ্ছেন অনেকেই। দুর্নীতি প্রতিরোধ দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। অধিকার আদায় করে নিয়ে এগিয়ে যেতে হবে নারীদের, আরও বেশি সম্পৃক্ত হতে হবে উন্নয়নে। রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। প্রাথমিক মাধ্যমিক স্তরে এগিয়ে গেলেও উচ্চ শিক্ষায় এখনো পিছিয়ে মেয়েরা। নিরাপত্তা নিশ্চিত সহ সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দাবি। এবং বিপিএল এর ফাইনালে আজ দুর্দান্ত ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে উজ্জীবিত রাজশাহী কিংস। জমজমাট লড়াইয়ের প্রত্যাশা, টিকিট পাওয়া নিয়ে নানা অভিযোগ। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের নিম্ন পর্যায়ের 5 কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সুইফটের প্রকৌশলীরা ও ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকও এ ঘটনার জন্য দায়ী। সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন একথা জানান। এদিকে এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ভেতরের একটি চক্র সহায়তা করেছে বলে নিশ্চিত করেছেন সিআইডির তদন্ত দলের প্রধান অতিরিক্ত ডিআইজি শাহ আলম। তবে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত চুরির দায় কার তা নির্ধারণ করা কঠিন বলে মত অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরি যাওয়া এবং উদ্ধারের বিষয়ে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন তথ্য। চলতি বছর 15 মার্চ সাবেক গভর্নর ডক্টর ফরাসুদ্দিনের নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটির চূড়ান্ত প্রতিবেদন 30 মে অর্থমন্ত্রীর কাছে জমা দেয়। তবে তা প্রকাশ করা হয়নি, ফলে পুরো বিষয়টি রয়ে গেছে ধোঁয়াশার মধ্যে। তবে এবার ওই রিপোর্টের বিষয়ে কথা বলেন কমিটির প্রধান ডক্টর ফরাসুদ্দিন। উপরের লেভেল কারোর কোনো প্রমাণ পাই নাই, আর মূল দায়ী হলো সুইফটের যারা ইঞ্জিনিয়ার আর প্রতিনিধি হয়ে আসছিল, আর ওইদিকে আরসিবিসি। আর বাংলাদেশ ব্যাংকের নিম্ন পর্যায়ের 5 জন লোক অদক্ষতার কারণে, গাফিলতির কারণে এটাতে সাহায্য করে থাকতে পারে অজান্তে। এদিকে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংক ও ফিলিপিন্সেও তদন্ত করতে গিয়েছিল গোয়েন্দা সংস্থা সিআইডি। তাদের তদন্ত অব্যাহত রয়েছে। ডক্টর ফরাসুদ্দিনের বক্তব্যের পর দেশি বিদেশি ব্যক্তি জড়িতর বিষয়ে জানান সিআইডির অতিরিক্ত মহাপরিচালক। এই ব্যাংকের ভেতরে কিছু মানুষ যারা বিষয়টা ভালো জানেন, বোঝেন, এমন কিছু লোকের কাজের সুপরিকল্পিত কাজের ধারাবাহিকতাই এই সিস্টেমটাকে ঝুঁকিপূর্ণ করা সম্ভব হয়েছে এবং হ্যাকারদের পক্ষে হ্যাকিং করা সম্ভব হয়েছে। একটা বেশ সংখ্যাটা খুব মোটামুটি আছে, ভালোই। আমি ঠিক তদন্তের সাথে এই মতো বলতে চাচ্ছি না, তবে দেশি এবং বিদেশি লোক মিলিয়ে সংখ্যাটা কম না। এই ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এখন পর্যন্ত আমরা আটক করিনি। এদিকে নভেম্বরে ফিলিপিন্স $1.5 কোটি ফেরত দেওয়ার পরও এখনো প্রায় $6.5 কোটি ফেরত পাওয়া যায়নি। তাই বাকি অর্থ উদ্ধারে সব রকম পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এটা তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট প্রণীত হয়েছে, কিন্তু সরকার এখন একটা ক্যাম্পেইন করছে যেটাতে মনে হচ্ছে বাইরের দায় বেশি এবং বাইরের এই দায়টার কারণে বাইরের লোককেই বা বাইরের দোষী লোকদেরকেই টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু এই অগ্রসর হওয়ার আগে আমাদের পরিষ্কার করতে হবে যে আমাদের সাইডে কোনো ত্রুটি ছিল না। যদি ত্রুটি থেকেও থাকে, সেই ত্রুটিগুলি ছিল আনইনটেন্ডেড মিস্টেক, সেটা প্রমাণ করতে হবে।
সুতরাং এই দিকে একদিকে নিজেকে ক্লিয়ার করতে হবে, অন্যদিকে অপরের দায়টাকে চিহ্নিত করে সেখানে অ্যাগ্রেসিভ ফাইট দিতে হবে। চলতি বছরের ফেব্রুয়ারির 5 থেকে 10 তারিখের মধ্যে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $10,10,00,000 চুরি হয়ে যায়, যা ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্কে গচ্ছিত ছিল। এর মধ্যে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBCর মাধ্যমে $8,10,00,000 চলে যায় ফিলিপিন্সে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি দমনে বাংলাদেশ আইনি সক্ষমতা অর্জন করলেও প্রতিরোধে অনেক ক্ষেত্রে নেই এর যথাযথ প্রয়োগ। ফলে দেশের বেশিরভাগ মানুষ সেবা খাতগুলোতে গিয়ে হচ্ছে দুর্নীতির শিকার। বিশ্লেষকদের মতে একদিকে যেমন সাধারণ মানুষের অসহায়ত্ব রয়েছে, অন্যদিকে রয়েছে সরকারি কর্মকর্তাদের অশোভন আচরণ ও তথ্য গোপন রাখার মানসিকতা। এক্ষেত্রে প্রতি মাসে অন্তত একবার তথ্য মেলা করার পরামর্শ দুদকের। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। পাসপোর্ট অফিসের নিচে নেই আগের মতো দীর্ঘ সারি, ফলে ভোগান্তি কমেছে অনেকটা। কিন্তু সেই অর্থে দুর্নীতির প্রকোপ যে কমেছে তা বলতে পারছেন না সেবাগ্রহীতারা। তাদের মতে তথ্য না জানার কারণে একদিকে যেমন দালালের খপ্পরে পড়তে হচ্ছে, অন্যদিকে রয়েছে কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণ। আপনার তো নামে ভুল আছে, আমি বললাম তাহলে তো আমি ডিউটিতে আছি, আমাকে একটু সময় দেন, আমি আসি, আরো কিছু ডকুমেন্টস লাগলে আপনাকে দেই। বলে না, আপনি এসে কি করবেন, আপনি কিছু খরচাপাতি করেন। কোনো জায়গায় কোনো ইনস্ট্রাকশন লেখা নাই যারা অনলাইনে দিবেন তারা 302 নাম্বার রুমে যান, বা কেউ বলেও দিচ্ছে না যে আপনার অনলাইনে যারা তারা উপর তারা 3 তলায় চলে যান। আমি 100% সবাই অনেস্টলি কাজ করতেছি এটা বলতেছি না, কিন্তু আটকে রাখার সুযোগ নাই। আপনাকে হয়তো রাখলো একদিন আটকায়, কিন্তু আপনি আমার কাছে আসলেন, তারপরে কিন্তু ডিসপোজ হয়ে গেল। এদিকে সাব রেজিস্ট্রি অফিসেও রয়েছে এমন অভিযোগ। একজনের সাথে কন্ট্যাক্ট করলাম যে আমার পর্চাটা পাবো, উনি বললে পাবেন, কত টাকা লাগবে। সাধারণত জানতাম যে হয়তো 200-400 টাকা লাগবে। উনি বললো যে দেখেন যদি আপনি ইমার্জেন্সি নেন তাহলে আপনার টাকা বেশি খরচ পাবেন। কত পড়বে, যে আমাকে দিতে হবে আপনার 1500 টাকা। শুধু পাসপোর্ট বা ভূমি প্রশাসনই নয়, দেশের অনেক সেবা খাতেই রয়েছে এমন দুর্নীতি ও হয়রানির অভিযোগ। টিআইবির সর্বশেষ খানা জরিপ বলছে সার্বিকভাবে দেশের 67.8% মানুষ সেবা নিতে এসে দুর্নীতির শিকার হচ্ছেন। এদের বেশিরভাগই নিম্ন আয়ের এবং স্বল্প শিক্ষিত। যে সমস্ত কারণগুলোর ফলে মানুষকে দুর্নীতির শিকার হতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে তথ্যের ঘাটতি। মানুষ জানে না কোন সেবার মূল্য কত। অনেকে আছেন তথ্যটা হচ্ছে আমার ক্ষমতাকে ধরে রাখার একটা অন্যতম উপায়, কাজে সেই তথ্যটাকে আমি জনগণকে দিতে আগ্রহী নই। তথ্য পাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি এবং জনসচেতনতা বাড়াতে সেবা খাতগুলোকে প্রতি মাসে একবার তথ্য মেলা আয়োজন করার পরামর্শ দুদকের। তথ্য অধিকার আইন হয়েছে, এটার ব্যবহারটা সেভাবে হয়নি এখন। এই প্র্যাকটিসটা বাড়ানোর একটি উপায় আছে, সেটা হলো প্রত্যেকটা অফিসে, আপনার উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে, যে কোনো অফিসে আছে, ওখানে উনি কি পসরা নিয়ে বসছেন এইগুলো খুলে ধরা একটা মেলার মতো সাজিয়ে বসে। সেবা খাতগুলোতে দুর্নীতির প্রকোপ কমাতে দুদকের পক্ষ থেকে নিয়মিত গণশুনানিও ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন এই কর্মকর্তা। তথ্যগুলো প্রকাশ করতে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের স্বচ্ছতা নিশ্চিতে দুদক কর্মকর্তাদেরও সম্পদের বিবরণী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। দিবসের কর্মসূচি হিসেবে প্রথমেই দুদক কার্যালয় থেকে র্যালি বের করা হয়। র্যালিতে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরউদ্দিন, দুদকের অন্যান্য কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ যোগ দেন। র্যালির আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দুর্নীতি ইস্যুতে দুদক সবসময় জিরো টলারেন্স দেখিয়েছে এবং কাউকেই এ ব্যাপারে ছাড় দেওয়া হবে না। এরপর দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানো সহ জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদের ভূমিকা তুলে ধরতে প্রেস ক্লাবে মানববন্ধন করে সংস্থাটি। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রিভেনশন অফ মানি লন্ডারিং এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একবার টাকা বিদেশে চলে গেলে এটা আনা খুবই ডিফিকাল্ট। যেহেতু অনলাইনে এখন ডেটা বেজ আছে, আপনারা জানেন যে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েলথ অফ ইনফরমেশন আছে, এসআই কোড ওয়ান, যত সবকিছু অনলাইনে আছে। বাংলাদেশ ব্যাংকেরও অনেক তথ্য আছে। তো অনলাইন তথ্যগুলোকে নিয়ে উই ক্যান ডু সাম ওয়ার্ক। সমাজের কোনো ক্ষেত্রেই নারীকে অবহেলা করার সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উদ্দেশ্যে বলেছেন, পুরুষ শাসিত এই সমাজে মুখে অধিকারের কথা শুধু বললেই হবে না, তা আদায়ও সচেষ্ট হতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলার মুসলিম সমাজে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে নারীর অধিকার ও আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য উন্নয়ন কর্মী অ্যারোমা দত্ত এবং সমাজসেবী বেগম নূরজাহানের হাতে রোকেয়া পদক 2016 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সমাজের কোনো ক্ষেত্রেই নারীকে অবহেলা করার সুযোগ নেই। বাংলাদেশ আজকে নারী উন্নয়নের একটা রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। এখানে আমি একটি কথা বলবো, শুধু ওই মুখে বললে হবে না যে আমাদের অধিকার দাও, অধিকার দাও, অধিকার দাও। অধিকার দেবে কে? অধিকার আদায় করে নিতে হয়, চাইলে সহসা কেউ দেয় না। কারণ পুরুষ শাসিত সমাজ আমাদের, এটা মনে রাখতে হবে। মেয়েদের কোনোভাবেই অবহেলা করার সুযোগ নাই। আওয়ামী লীগ সরকারের সময়েই সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও কাজ করছে সরকার। একটা সমাজ তার অর্ধেক নারী, সেই অর্ধেক নারী যদি সেভাবে শিক্ষায় দীক্ষায় উন্নত না হয়, তো সেই সমাজ কখনোই গড়ে উঠতে পারে না। আমরা সবসময় এটাই বিশ্বাস করি যে শিক্ষাই হচ্ছে মূল ভিত্তি। কাজে শিক্ষার উপর আমরা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি। শিক্ষা এবং প্রশিক্ষণ এর দ্বারা নারী ক্ষমতায়ন আমরা নিশ্চিত করতে চাই, যাতে প্রত্যেকটা নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। এছাড়া নারীর উন্নয়নে যারা প্রতিনিয়ত অবদান রেখে চলেছেন তাদের সম্মান জানাতে রোকেয়া পদক দুজনের স্থলে 5 জনকে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী জাগরণে, নারী শিক্ষায় কাজ করে যাচ্ছেন, তাদেরকেই আমরা পুরস্কৃত করতে চাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় মেয়েদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কিন্তু উচ্চশিক্ষায় এখনো ছেলেদের চেয়ে পিছিয়ে আছে মেয়েরা। এক্ষেত্রে নিরাপত্তা সহ নারী শিক্ষা নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। আর এই প্রবণতা রোধে রাষ্ট্রের প্রণোদনা বাড়ানোর কথা বলছেন নারী নেত্রীরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। সামাজিক প্রেক্ষাপট আসলে এখনো মেয়েদেরকে ওই পর্যায়ে সবাই দেখতে আগ্রহী না। বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সবাই চায় না যে মেয়েটা জব করে পার্টিসিপেট করুক। মেয়েদের পিছনে যে টাকাটা ইনভেস্ট করা হয় সেটা তারা মনে করে যে এটা কোনো কাজেই আসবে না, কারণ মেয়েটা অন্য পরিবারে যাবে, সেখানেই তার কোনো ইন্টারেস্ট যেটা রিটার্ন আসবে না। নারীদের উচ্চশিক্ষা নিয়ে এইভাবে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 2 নারী শিক্ষার্থী। তাদের এসব কথার প্রতিচ্ছবি যেন বাংলাদেশ শিক্ষা তথ্যের পরিসংখ্যানও। বর্তমানে দেশে প্রাথমিক স্তরে মেয়েদের ভর্তির হার 94.7%, যা মোট শিক্ষার্থীর 51%, আর মাধ্যমিকে ভর্তির হার 53%। তবে কলেজ পর্যায়ে তা 47% এবং বিশ্ববিদ্যালয়ে কমে দাঁড়ায় 40%। প্রাথমিকে এবং মাধ্যমিকে ছেলেমেয়ের সমতা অর্জন করেছি, কিন্তু যে ষষ্ঠ শ্রেণীতে যেখানে মেয়েদের হার ক্রমাগত নিম্নমুখী হতে থাকে, আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনো মেয়েদের অংশগ্রহণের হার 40%-এর নিচে। শিক্ষামন্ত্রী জানালেন, উচ্চশিক্ষায় নারীদের সংখ্যা বাড়াতে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। মেয়েদের জন্য আমাদের সমর্থন সহযোগিতা সকল লেভেলে ছেলেদের তুলনায় বেশি আছে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই উপবৃত্তি দেই। এখন আমরা নতুন একটা ব্যবস্থা করছি, প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্ট থেকে আমরা এখন ডিগ্রি লেভেল পর্যন্ত দিচ্ছি, এমনকি পিএইচডি করার ক্ষেত্রে আমরা দিচ্ছি। এই ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি প্রণোদনা বাড়ানোর পরামর্শ নারী নেতৃত্বের। জাতীয়ভাবে যদি প্রণোদনা, তাদের ট্রান্সপোর্ট, তাদের হাউস হোস্টেলের যে ব্যবস্থা সেইটা, এবং আর্থিকভাবে যদি আমরা প্রণোদনাটা বাড়াতে পারি, আমার মনে হয় যে এই ক্ষেত্রে আরো আশাব্যঞ্জক অভিজ্ঞতা তৈরি হবে। পরিবার ও কর্মক্ষেত্রে নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে উচ্চশিক্ষায় নারীদের সংখ্যা বাড়বে, সেই সঙ্গে বাড়বে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অবদান, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বিড়ালের বাড়ি শুনতে অদ্ভুত শোনালেও গাছপাতায় ঘেরা বাড়িটির দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকলেই দেখা মেলে অর্ধ শতাধিক বিড়ালের অলিখিত সাম্রাজ্যের।
শুধু শখ নয়, দায়িত্ববোধ থেকে রাস্তায় কুড়িয়ে পাওয়া এসব বিড়াল নিয়ে প্রতিষ্ঠিত একটি সেফ হোমের গল্প থাকছে সংবাদের শেষাংশে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। ছুটির দিন হওয়ায় নারায়ণগঞ্জে সকাল থেকেই গণসংযোগে মাঠে নামেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। দুজনেই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের পক্ষে ভোট চাইছেন। সকাল 9টা থেকে সিদ্ধিরগঞ্জে অবস্থিত নগরীর 10 নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকার ভোটারদের কাছে যান আওয়ামী লীগের মেয়র প্রার্থী। এ সময় তিনি তার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে পুনরায় মেয়র নির্বাচিত হতে নৌকায় ভোট দিতে সবাইকে আহ্বান জানান। এছাড়া পুনরায় নির্বাচিত হলে শহরে একাধিক পরিবেশ বান্ধব পার্ক করারও প্রতিশ্রুতি দেন সেলিনা হায়াৎ আইভী। এদিকে সকাল থেকে শহরের স্টেশন রোড এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী। এ সময় তিনি দাবি করেন স্থানীয় কেন্দ্রীয় বিএনপি ছাড়াও তার সাথে আছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। গণতন্ত্র উদ্ধারে এবার মানুষ ধানের শীষকে বেছে নেবে বলেও প্রত্যাশা করেন সাখাওয়াত হোসেন খান। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দের যে নির্বাচনের প্রতি তাদের যে আগ্রহ, এতে আমি খুবই সন্তুষ্ট। দলের সবাই ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে নেমেছে। আশা করি সেটার একটা ঐক্যবদ্ধতার যে একটা ফলাফল, সেই ফলাফল ইনশাল্লাহ আমরা এখানে প্রতিফলিত। গায়েবী ভোট ইনশাল্লাহ এবার আমার বাক্সে পড়বে এবং সেই গায়েবী ভোটে আপনারা দেখবেন যে গতবারের থেকেও বেশি ব্যবধানে এবার আমি বিজয়ী হব। পার্ক আমাদের এখানে 3-4টা আছে। মানুষের অনেক বেশি লোকজন এখানে। নারায়ণগঞ্জে প্রায় 20 লক্ষ মানুষের বসবাস, প্রায় 5 লক্ষ মানুষ ভোটার। সেই তুলনায় হয়তো কম, এবং চেষ্টা করব আরো খোলা স্পেস রাখার জন্য, আরো খেলার মাঠ রাখার জন্য, আর বিনোদনের জন্য, সংস্কৃতির জন্য আরো সাংস্কৃতিক একটা বলয় কিভাবে গড়ে তোলা যায়। নারায়ণগঞ্জে পূর্বের ঐতিহ্য, আমি গত 5 বছর শুধু রাস্তাঘাট ড্রেনেই করেছি সবচেয়ে বেশি। এখন এগুলির প্রতি মনোনিবেশ করতে চাচ্ছি, যদি আমাকে আল্লাহ কামিয়াব করায় এবং আমাকে জনগণ যদি আবার পুনরায় ভোট দেয়। দর্শক, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর জানাতে গোদনাইল এলাকায় আছেন রিপোর্টার তাফসির বাবু এবং মৌচাক এলাকায় আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি তাফসিরের কাছে। তাফসির, রিচার্ড, আজকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিভিন্ন এলাকাতে গণসংযোগ চালিয়েছিলেন। আমরা দেখেছি যে প্রথম 2 দিনে তিনি শহরের বাইরে যেসব ওয়ার্ড রয়েছে 6 এবং 7 নম্বর ওয়ার্ড, সেই দুটি ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। আর আজকে তিনি শহরের ভেতরে যে ওয়ার্ডটি 10 নম্বর ওয়ার্ড, সেখানে প্রচারণা চালিয়েছেন। এটি আসলে গোদনাইল এলাকার মধ্যে পড়েছে। আমরা দেখেছি যে এখানে পাঠানটুলি, হাজীগঞ্জ, মিরপাড়া, 2 নম্বর ঢাকেশ্বরী সহ বিভিন্ন এলাকায় তিনি প্রচারণায় গিয়েছেন। এবং এই প্রচারণাগুলোতে যখন তিনি গিয়েছেন তখন দেখেছি যে তার দলের যেসব নেতাকর্মী সকলে কিন্তু প্রত্যেকটি এলাকাতেই তাদেরকে দেখিয়েছেন, প্রত্যেকটি এলাকায়, এবং তাদের সাথে ছিলেন, ফুল দিয়ে তাদেরকে বরণ করেছেন। এবং তারা যেসব প্রচারণা চালিয়েছেন সেই প্রচারণাগুলো কিন্তু এখানে যারা কাউন্সিলর প্রার্থী পদে দাঁড়িয়েছেন, যারা আওয়ামী লীগ সমর্থক, তারাও কিন্তু আসলে পরে আমরা দেখেছি যে আইভীর সমর্থনে তারা মাঠে ময়দানে এসেছেন এবং প্রচারণা চালিয়েছেন। আর সেলিনা হায়াৎ আইভী যে প্রচারণাগুলো চালিয়েছিলেন সেগুলোতে আমরা দেখেছি প্রধানত তিনি যেসব এলাকায় গিয়েছেন সেই সব এলাকার স্থানীয় যেসব ইস্যু রয়েছে সেই ইস্যুগুলোতে বেশি প্রাধান্য দিয়েছেন। এবং এক্ষেত্রে তার সবচেয়ে বড় উপকারটা হয়েছে যে যেসব এলাকায় তিনি আসলে রাস্তাঘাটের কাজগুলো করেছেন সেই কাজগুলো তিনি প্রথমত দেখিয়েছেন যে আমি এই এলাকায় এই কাজগুলো করেছি, এবং যেসব কাজ বাকি আছে অকপটে কিন্তু তিনি সেসব কাজগুলোর দিকেও বলছিলেন যে এই কাজগুলো যদি আমি আবার নির্বাচিত হই তাহলে সেই কাজগুলো আমি করব। তো এরকম কিছু প্রচারণা তিনি সব জায়গায় এই স্টাইলে প্রচারণাগুলো চালিয়েছেন। এবং সব ক্ষেত্রে আমরা দেখেছি যে জনসমুদ্র পরিণত হয়েছিল তার যে প্রচারণামূলক মিছিলগুলো বলেন কিংবা গণসংযোগগুলো বলেন, সবগুলোতে কিন্তু শত শত মানুষ তার প্রচারণায় সামিল হয়েছেন এবং তার প্রচারণায় অংশ নিয়েছেন। তো তিনি বিকেল বেলাতেও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণায় আসবেন এবং সেই প্রচারণাগুলোতে তিনি নতুন করে যে তথ্যগুলো, যে বাণীগুলো দিচ্ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, যে এর আগে তিনি আগের মেয়াদে যে যখন তিনি দায়িত্বে ছিলেন তখন প্রধানত তিনি গুরুত্ব দিয়েছিলেন যে রাস্তাঘাট এবং অবকাঠামো উন্নয়নে, এবং এবার তিনি নির্বাচিত হলে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন পরিবেশ, শিশু পার্ক কিংবা এই ধরনের সবুজায়নের দিকগুলোতে। তো এই ছিল মূলত নারায়ণগঞ্জের গোদনাইল থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি মৌচাক এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ লিমন, তার কাছে। জানাচ্ছিলেন যে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রচারণার খবর, তেমনি এদিকে কিন্তু বিএনপির যে প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তিনি কিন্তু সকালবেলায় তার প্রচারণা শুরু
শুরু করেছিলেন যে নগরের চাষারা এলাকার স্টেশন পাড়া থেকে, এবং স্টেশন পাড়ায় তিনি আসলে তার দলীয় বেশ কয়েকজন নেতাকর্মী ছিল সঙ্গে। তিনি কিন্তু আসলে ওই সময় তার নেতাকর্মীদের নিয়ে তার প্রচারণায় অংশ নেন, এবং স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে তিনি আসলে বেশ কিছু প্রতিশ্রুতি নিয়ে, এর মধ্যে প্রতিশ্রুতি সন্ত্রাস, মাদকমুক্ত নগরী, পাশাপাশি তিনি রাস্তাঘাটের উন্নয়ন সহ বেশ কিছু প্রতিশ্রুতি নিয়ে কিন্তু তিনি আসলে মানুষের কাছে যাচ্ছেন, পাশাপাশি মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং সেগুলোর সমাধানের আশ্বাস দিচ্ছেন। এইদিকে যদি আমরা দেখি সাধারণ মানুষ, আমি এখন রয়েছি 2 নং ওয়ার্ডে, এই সিদ্ধিরগঞ্জ এলাকার কাছাকাছি। এই 2 নং ওয়ার্ডে যদি দেখতেই পাচ্ছেন যে পোস্টারে আসলে পুরো এলাকা ছেয়ে গেছে। কাজেই নর্মালি আমরা দেখেছি যে সাধারণত এই বেশিরভাগ ওয়ার্ডে কিন্তু 5 জন 6 জন কিংবা 7 জন করেও কাউন্সিলর প্রার্থী রয়েছে, যে কারণে কাউন্সিলর প্রার্থীরা যেখানে বেশি, মেয়রের পাশাপাশি এই কাউন্সিলর প্রার্থীদেরও কিন্তু আসলে এই নির্বাচনকে ঘিরে তাদের উৎসাহ উদ্দীপনা একই রকম বিরাজ করে পুরো। আর এখন পর্যন্ত আসলে এই নির্বাচনে কোনো সহিংসতা বা কিংবা বড় ধরনের কোনো অভিযোগ বা কোনো অপ্রীতিকর ঘটনার যেহেতু আমরা শুনিনি কোথাও, তার মানে আসলে এটা বুঝে নেওয়া যায় যে আসলে যে এই নির্বাচনটা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে, এবং সাধারণ মানুষ যেটা বলছে যে এই পরিস্থিতিতে চলতে থাকলে 22 জানুয়ারি সুষ্ঠু নির্বাচন একটি দেখতে পাবে এই নগরবাসী। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে, এই মৌচাক থেকে সবশেষ। রিচার্ড। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন এবং শুনছিলেন, নারায়ণগঞ্জ থেকে সেখানকার সিটি নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী। প্রথমেই যোগ দিয়েছিলেন নারায়ণগঞ্জ শহরের গোদনার এলাকা থেকে তাফসির বাবু, এবং পরবর্তীতে মৌচাক এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাশেদ লিমন। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরুর পর পেরিয়ে গেছে 4 দিন। পাড়া মহল্লায় গিয়ে মেয়র প্রার্থীরা মুখে মুখে নানা প্রতিশ্রুতি দিলেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেননি নির্বাচনী ইশতেহার। এমন অবস্থায় নারায়ণগঞ্জের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, পরিকল্পিত সিটি গড়তে শহরের সঙ্গে বন্দর এলাকার উন্নয়ন বৈষম্য ঘোচানোর বিষয়টি প্রার্থীদের ইশতেহারে গুরুত্ব পাওয়া উচিত। একই সঙ্গে শিক্ষা সংস্কৃতির বিকাশ, যানজট দূর করা ও পরিচ্ছন্ন নগরী গড়ার সুনির্দিষ্ট প্রস্তাবনাও থাকা উচিত তাদের ইশতেহারে। তাফসির বাবুর রিপোর্ট। বলা যায় ঢাকার নাকের ডগাতেই অবস্থান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন সহ অনেক কিছুতেই তাই ঢাকামুখী এখানকার মানুষ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে অবস্থার নাটকীয় উন্নতি হলেও এখনও বাকি আছে অনেক কিছুই। এক্ষেত্রে তারা শিক্ষার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শহরের সঙ্গে শীতলক্ষার ওপারের মানুষের উন্নয়ন বৈষম্য কমানোর উপর। নদীর পূর্ব পারে সিটি কর্পোরেশন অনেক বড় একটা উন্নয়নের কাজ করেছে, কিন্তু নদীর দুই পারে মিলে আমাদের উন্নয়নের দরকার। এখানে কোনো মেডিকেল কলেজ নাই, কৃষি বিশ্ববিদ্যালয় নাই। তাদের উন্নয়ন ম্যানিফেস্টোতে শীতলক্ষা নদীতে আপনার সেতু দরকার। নগরীর যানজট নিরসন, পার্ক নির্মাণ আর সুষ্ঠু বিনোদনের সঙ্গে সিটি কর্পোরেশনকে নারী ও শিশু বান্ধব দেখতে চান সাংস্কৃতিক কর্মী ও নারী নেত্রীরা। এখানে শিশুদের কোনো খেলার মাঠ নেই, বিনোদনের কোনো জায়গা নেই। সব নদী আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই নদী খনন, তারপরে খালগুলি উদ্ধার, রাস্তাঘাট সুন্দর চাই আরো। প্রতিটি পয়েন্টে পয়েন্টে ফুট ওভার ব্রিজ হোক, কারণ নারায়ণগঞ্জ শহরে অনেকগুলো স্কুল আছে যেগুলো যেতে হলে যানজটের কারণে পার হতে মাঝে খুবই কষ্ট হয়। রাস্তাঘাট দুপাশের ফুটপাথগুলো যেন যানজট মুক্ত থাকে। এই শহরে সুন্দর একটি পার্ক আমরা চাই। তারা বলছেন, নগরের নির্বাচিত মেয়রকে কাজ করতে হবে শুধুই নাগরিকদের জন্য। নির্বাচনকে সামনে রেখে নানা রকম চাওয়া পাওয়ার কথা বলছেন নারায়ণগঞ্জের সাধারণ ভোটার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের এসব চাওয়া পাওয়াগুলো কতটুকু প্রাধান্য পাবে মেয়র প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে, সেটাই এখন দেখার বিষয়। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দুপুরের সময়ে আরো থাকছে। চট্টগ্রামে ভুয়া ডিবি চক্রের 2 সদস্য অস্ত্রসহ গ্রেফতার। নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও অপহরণের সাথে জড়িত বলছে পুলিশ। নির্বাচন কমিশনকে শুধু নিরপেক্ষ করলেই হবে না, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন সহায়ক সরকার থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর নির্বাচন কমিশন গঠনের সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এই কথা বলেন।
এখন রাষ্ট্রপতির অভিভাবক যদি প্রধানমন্ত্রী নিজেকে মনে করেন তাহলে তো সুপরামর্শ তিনি দেবেন না। আমি মনে করি তিনি প্রধানমন্ত্রী, তিনি সুপরামর্শ দেবেন, আর রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে এমন একটি নির্বাচন কমিশন করবেন যে কমিশনের প্রতি সকল রাজনৈতিক দলের আস্থা থাকবে। যে কোনো নির্বাচন কমিশনই কোনো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। সেজন্য আমরা বলেছি যে একটা সহায়ক সরকার হতে হবে, একটা নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠু করার জন্য এমন একটি সরকার থাকতে হবে যেই সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে তাদের কাজ সম্পন্ন করতে পারে। রাজধানীর বনানী থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া 4 তরুণের মধ্যে দুজনের বাড়ি বরিশালে। এদের মধ্যে একজন মাত্র 6 মাসের সংসার জীবনের মায়া ছেড়ে নিরুদ্দেশ হয়েছেন। নিখোঁজদের স্বজনরা বসে আছেন পথ চেয়ে। তবে তাদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। মাত্র 6 মাস আগে বিয়ে করেন বরিশাল বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসান। স্ত্রী একই কলেজের অনার্সের শিক্ষার্থী। হঠাৎ করে স্বামী নিখোঁজ হওয়ার ঘটনায় ভেঙে পড়েছেন তিনি। সুজনের মায়েরও একই অবস্থা। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সবাই নিখোঁজ স্বজনদের জন্য অপেক্ষায় দিন গুনছেন। আমি ওরে ছেড়ে কি নিয়ে বাঁচবো? অন্যায় বিবেচনা করে ধরে না নেয়, কারোর জন্য এত বড় ক্ষতি না হয়। আমার সন্তান আমি বুঝি, আর কে বুঝবে? যার সন্তান হারায় হে বুঝে। নিখোঁজ তরুণদের ফিরে পাওয়ার জন্য সরকারের সাহায্য কামনা করেছেন স্বজনরা। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যত অফিস আদালত আছে সব জায়গায় আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু অদ্যাবধি কোনো খোঁজ পাই নাই। সরকারের কাছে যাতে আমার ছেলে আমি ফিরে পাই, এইটুকুই আমার দাবি। অবশ্য পুলিশ জানিয়েছে নিখোঁজদের খুঁজে বের করতে সরকারের সব আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। পুলিশের যত অর্গান আছে বা যত সংস্থা আছে গোয়েন্দা, তারা সবাই একসাথে আমরা কাজ করছি যাতে ছেলেগুলোকে আমরা লোকেট করতে পারি এবং তাদেরকে আমরা খুঁজে ফিরে পেতে পারি। এবং যদি আমি জানি না তারা ধ্বংসপথে যাবে কিনা। 1 ডিসেম্বর ঢাকার বনানীর একটি রেস্তোরাঁ থেকে 4 তরুণ একযোগে নিখোঁজ হয়। এর মধ্যে মেহেদী ও সুজনের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এদিকে বরিশালের আগৈলঝাড়া থেকে নিখোঁজ নিয়ামতুল্লাহ নামের এক মাদ্রাসা ছাত্রকে রাজধানীর গ্যান্ডারিয়ার মুসলিম হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। গতরাতে হোটেলটি থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এদিকে নিয়ামতুল্লাহর দাবি, বাবার সঙ্গে রাগ করে বরিশাল লঞ্চঘাটে ঘোরাঘুরি করছিল সে। পরে লঞ্চঘাটে পরিচিত এক হুজুর তাকে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসেন এবং মুসলিম হোটেলে চাকরি দেন। তবে নিয়ামতের নানা জানান বাড়িতে এমন কোনো ঘটনা ঘটেনি। সাধারণ ডায়েরি এবং গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে তাকে উদ্ধার করা হয় বলে জানান গ্যান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম। পুলিশ আরও জানায়, নিয়ামত আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার কিতাব শ্রেণীর ছাত্র। টাকা দিয়েছিলাম, মাদ্রাসাতে আসবো, সেসবের টাকা দেয়নি। তারপর টাকা দিয়েছি, তারপর বলছে তোর সাথে কিসের কথা? সে বলছে আমি তুই কামাই করি খেতে পারিস না, যে সে টাকা চার সাথে। তারপর আমি চলে এসেছি। আর কেউলো ইয়াহিনি ও একা ইয়াইছে, আর পর ওই দিন নয় শয়তানের একটা প্রভাব পড়ছে। ইয়া পোলা না জিজ্ঞেস করছি, আর বাবাটাকে জিজ্ঞেস করছি, আর মায়ের যে হেরাকালে কোনো ঝগড়া বিজুত কিছু হয় নাই। সে যেহেতু মাদ্রাসা ছাত্র ছিল, তাকে বিভিন্ন প্রলোভন দেখে তার বাড়ি থেকে তাকে নিয়ে এসেছে। যে নিয়ে এসেছে সে ওই ভিকটিম বলতেছে যে সে তাকে চিনে না, দেখলে চিনবে। তাই হয়তো আমরা এখন ওইটা এই ব্যাপারে তদন্ত করতেছি। চট্টগ্রামে ভুয়া ডিবি চক্রের 2 সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সকালে নগরীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, গতকাল রাতে নগরীর রহমতগঞ্জ এলাকায় ওই চক্রটি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের 5 সদস্যের মধ্যে 3 জন পালিয়ে যায়। এ সময় ধাওয়া দিয়ে নন্দন দাস ও আরিফ মইনুদ্দিন নামে 2 জনকে দেশীয় অস্ত্র, 4 রাউন্ড গুলি, একটি পিস্তল এবং ডিবির পোশাক সহ গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের পরিচয় দিয়ে নগরীতে বিভিন্ন সময় তারা ছিনতাই ও অপহরণ করত বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে তারা। দুপুরের সময়ে আরো থাকছে, দুর্নীতির দায়ে পার্লামেন্টে ভোটাভুটিতে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। বিরোধী দলীয় নেতাকর্মীদের উল্লাস।
সমাজ পরিবর্তনে পুরুষের রক্তচক্ষু শোষিত শত বাধা পেরিয়ে যে মহিয়সী বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ থেকে জ্বালিয়েছিলেন নারী শিক্ষার আলো, সেই নারী আজ চরম উপেক্ষিত। সমাজের অনাচার কুসংস্কার দূর করে জগৎ বিখ্যাত এই মহিয়সী নারীর পৈতৃক জমি উদ্ধারে কারো কোনো পদক্ষেপ নেই। এমনকি স্মৃতিকেন্দ্রটিও বন্ধ রয়েছে 1 যুগ ধরে। তবে প্রশাসনের পক্ষ থেকে জমি উদ্ধার ও স্মৃতিকেন্দ্র চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। বরাবরের মতোই 9 ডিসেম্বর এলেই ধোয়া মোছায় ব্যস্ত হয়ে পড়েন সবাই, আর দিনটি গেলেই আবারও সেই পুরনো অবস্থায় ফিরে যায়। এভাবেই যুগের পর যুগ উপেক্ষিত দেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্বপ্নবিলাস। এমনকি সর্বোচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও বেহাত হয়ে যাওয়া বিপুল পরিমাণ পৈতৃক জমি পুকুর উদ্ধারে নেওয়া হচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ। আর রোকেয়া চর্চার যে স্মৃতিকেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল সেটি বন্ধ 1 যুগ ধরে। এতে স্ত্রী পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এখানকার কর্মকর্তা কর্মচারীরা। বেতন ভাতা পাইতেছি না, এখন মনে করেন যে খুবই আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের বউ বাচ্চা যদি গেল না খেয়ে মরে যায়, ভালো আমাদের সন্তানকে যে ভালো স্কুলে লেখাপড়া করতে না পারি, আমাদের লাভ কি? অতি দ্রুত এই বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটি গড়ে তোলা দেয়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শুভ দৃষ্টি আকর্ষণ করছি। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়ার এই সেই আতুর ঘর। এখান থেকেই জ্বালিয়েছিলেন তিনি নারী শিক্ষার আলো। তার সেই স্মৃতিকে ধরে রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাস্তবিটা এবং স্মৃতিকেন্দ্র আজ বিলীন হতে চলেছে। সর্বশেষ এটি এখন আইনি জটিলতা পার হয়ে এখন একটি নির্দেশনার মধ্যে আছে, কিন্তু সেই নির্দেশনাটিও কিন্তু এখন বাস্তবায়িত হচ্ছে না। আগামীতে এদেশের নারী আন্দোলনের গতি কিভাবে পাবে, রোকেয়ার দর্শনটাকে আরো মানুষ কিভাবে আত্মস্থ করবে, এই কারণেই কিন্তু সমাজের জন্যই প্রয়োজন ছিল রোকেয়ার স্মৃতি কেন্দ্রটা চালু করা। তবে স্মৃতি কেন্দ্র সহ পায়রাবন্দে যেসব সমস্যা রয়েছে তা নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। এটি অবশ্যই সচল হবে এবং এখানকার যে সাম্প্রতিক কর্মকাণ্ড আমরা যাতে আরো বেগবান হয় সে বিষয়ে মন্ত্রণালয়ের সাথে কথা বলে যথাযথ যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি নিয়ে। 1880 সালের 9 ডিসেম্বর পায়রাবন্দের জমিদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবেদ চৌধুরীর পরিবারে জন্ম এবং 1932 সালের একই দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন মহিয়সী বেগম রোকেয়া। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন, যোগব্যায়াম, ধ্যান মগ্নতা ও তেল ছাড়া রান্নার মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ বিষয়ে এক কর্মশালা হয়ে গেল রাজধানীতে। সকালে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে শাওল হার্ট সেন্টারের 15তম সম্মেলনে বক্তব্য দেন নন সার্জিক্যাল হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাক্তার বিমল তাজের। তিনি বর্তমান চিকিৎসা ব্যবস্থার সমালোচনা করে বলেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন আর চিকিৎসার বাণিজ্যিকীকরণ হৃদরোগকে একটি জটিল সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। এ সময় হৃদরোগে আক্রান্তদের আশ্বাস দিয়ে তিনি বলেন, শুধুমাত্র নিয়ন্ত্রিত জীবনাচরণ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, অতিরিক্ত ওজনের মতো সমস্যাগুলো থেকে পরিত্রাণ দিতে পারে। শখের বশে অনেকেই কুকুর, বিড়াল, খরগোশ, পাখি সহ নানা প্রাণী পোষেন, কিন্তু শখ নয়, দায়িত্ববোধ আর বিবেকের তাড়না থেকে নিজের পুরো বাড়িটি রাস্তার অসহায় পশুগুলোর জন্য উৎসর্গ করে দৃষ্টান্ত তৈরি করেছেন এক নারী। রাজধানীর খুব কাছেই দেখা মিলবে এই বিড়াল বাড়ির। ওই নারী ও তার পোষা প্রাণীগুলোর গল্প নিয়ে ঈশিতা প্রমুখের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন নুসরাত শান্তা। বাইরে থেকে বাড়িটিকে 8-10টা সাধারণ বাড়ির মতো মনে হলেও দরজা খোলার সাথে সাথে সে ধারণা পাল্টে যাবে, কারণ এ বাড়ির ভেতরে সব ঘরের আনাচে কানাচে দেখা মিলবে শুধু তুলার পুতুলের। আরামের ভঙ্গি দেখলেই বোঝা যাবে পুরো বাড়িটি বেশ দাপটের সাথেই দখলে নিয়েছে তারা। বাড়ির বারান্দা, সোফা, খাট কিংবা ফ্লোর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘুম, খাওয়া আর খেলাধুলায় সবসময় ব্যস্ত থাকে আরামপ্রিয় আদরের প্রাণীগুলো। রাস্তার অসহায় বিড়ালগুলোর জন্য ঢাকার অদূরে মাহমুদপুর গ্রামের দোতলা বাড়িটি উৎসর্গ করে দিয়েছেন এই নারী। বাড়িতে নিঃশব্দে হেঁটে বেড়ানো অর্ধশতাধিক বিড়ালের প্রায় সবগুলোই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া। নিজে বিড়ালগুলোর সার্বক্ষণিক দেখাশোনা করলেও ওদের যত্নে যেন কোনো ঘাটতি না হয়, সেজন্য রয়েছেন কয়েকজন কেয়ারটেকারও। দেখে একটা কিটেনকে কয়েকজন মিলে মারার চেষ্টা করতেছে পানিতে ডুবে। সেই যে শুরু করছি এখন পর্যন্ত চলতেছে, মোটামুটি 16-17 বছর হয়ে গেছে। 2013-এ আমার শেল্টারটা স্টার্টিং করা অফিসিয়ালি। স্ট্রে যারা এখানে এভাবে থাকবে, আমরা ফ্রি অ্যাডপশনটাকে আর কি ইনফ্লুয়েন্স করব। অসহায় পশুগুলোকে স্থায়ী ঠিকানা দিতে পশু কল্যাণমূলক এ কাজে ছোটবেলা থেকেই পাশে পেয়েছেন নিজের বাবাকে। আমি একজন গর্বিত পিতা। একজনও যদি তার এই কর্মকাণ্ডের ইয়েতে উৎসাহ পায়
তাহলে মনে করবো যে সার্থক। এ কাজে সংশ্লিষ্ট রয়েছেন অনেক স্বেচ্ছাসেবীও। আহত, অসুস্থ কিংবা অসহায় কোনো বিড়ালকে তাই এ বাড়ির দরজায় এসে কখনোই ফেরত যেতে হয়নি। শেল্টারে মূলত আমরা কোনো দুস্থ প্রাণী পাওয়া যায়, কেউ সাহায্য চায়, তখন আমরা রেস্কিউ করা হয়। বেসিক্যালি আমি রিদি আপুকে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি। একটা মানুষ একা এতগুলা বিড়ালকে এত সুন্দরভাবে মেইনটেন্স করে। প্রাচীনকাল থেকেই মানুষের সবচেয়ে কাছের পোষ্য প্রাণীটি বিড়াল। অসহায় প্রাণীগুলোর জীবন বাঁচালে ওরা সঙ্গী হয়ে থাকে সারা জীবন। আর এই মানুষটা সারাটা দিন কেটে যায় ওদের ভালোবেসেই। মানুষের মানসিকতার পরিবর্তন হলে পৃথিবীটা হতে পারে এতটাই সুন্দর। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো দেশের বাইরের খবর। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে অভিশংসিত হলেন দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। শুক্রবার জাতীয় পরিষদে ভোটাভুটিতে 300 পার্লামেন্ট সদস্যের মধ্যে প্রয়োজনীয় 2/3 বেশি ভোট পার্কের বিরুদ্ধে পড়ে। তার অভিশংসনের পক্ষে রায় দেন 234 জন আর বিপক্ষে ভোট দেন 56 জন। এর ফলে এখন দেশের প্রধানমন্ত্রী হাওয়াং কিও অন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতাকর্মীরা। সাংবিধানিক আদালতে পার্কের চূড়ান্ত রায়ের পর পার্কের অভিশংসন কার্যকর হবে। আর এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 6 মাস সময় লাগবে বলে জানায় গণমাধ্যম। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি তার ঘনিষ্ঠ জনকে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এই ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ক্ষমা চাইলেও তার জন্য তার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পার্কের পদত্যাগের দাবি ওঠে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর খবর। টানা 1 মাসের ক্রিকেটীয় লড়াই একেবারে শেষ প্রান্তে। আর 1 ম্যাচ পরেই জানা যাবে নতুন চ্যাম্পিয়ন দলের নাম। ফাইনালের মঞ্চে দুর্দান্ত ঢাকা ডায়নামাইটসের সামনে উজ্জীবিত রাজশাহী কিংস। আজ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:45। সাকিব, সাঙ্গাকারা, ব্রাভো, আন্দ্রে রাসেলদের নিয়ে আসলে সবচেয়ে তারকাবহুল দল ঢাকা ডায়নামাইটস। সঙ্গে মেহেদি মারুফ, নাসির, সৈকতের দারুণ ফর্মে একেবারে অপ্রতিরোধ্য তারা। গ্রুপ পর্বে শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করা দলটি প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সকে হারিয়েছে হেসে খেলেই। তবে ফাইনালের পথটা এতটা সুগম না হলেও বেশ উজ্জীবিত রাজশাহী। শুরুর দিকে হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ফাইনালে উঠেছে তারা। অধিনায়ক ড্যারেন স্যামি, ফ্র্যাঙ্কলিন, আসরের একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বিরার দলের তরুণ স্পিনার মিরাজ আফিফরাই আস্থা যোগাচ্ছে কিংস সমর্থকদের। প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা জয়ের সুযোগটা হাতছাড়া করতে চায় না তারা। দুদলেই নেই তেমন কোনো ইনজুরি সমস্যা। এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি দেখায় দুবারই জিতেছে রাজশাহী। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের কন্ডিশনে জয় পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। নিজেদের সেরাটা দিয়েই ভালো করার প্রত্যয় জানালেন টাইগারদের ওয়ানডে ও টি-20 অধিনায়ক মাশরাফি। তবে দলে সাকিব, মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারদের বিকল্প না থাকায় তারা ইনজুরিতে পড়লে তা দলের জন্য ভয়াবহ বিপদের কারণ হবে বলেও জানান তিনি। অস্ট্রেলিয়া কন্ডিশনিং ক্যাম্পে যাবার আগে মিরপুরে বিসিবিতে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। যেহেতু আমরা একটা মাইন্ড সেট আপ করেছি যে আমরা এখন অবভিয়াসলি আগে যেটা ছিল ওর থেকে আমরা এখন মাইন্ড সেট আপটা ডিফারেন্ট, যে আমরা যেখানেই খেলি আমাদের জিততে হবে, একটা চাওয়া থাকে, মানুষের এক্সপেকটেশন থাকে। সো ওই জায়গা থেকে আমরা পুরোপুরি নতুন। সো আমরা অবশ্যই ভালো কিছু চেষ্টা করব। আমাদের ব্যাটসম্যান এবং বোলারদের আমরা বাংলাদেশে যেমন অ্যাডজাস্ট করি যে আমরা এই রানের উপরে যেতে পারবো না, এটা করলে হয়তো আমার ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে। ব্যাটসম্যানদেরও চিন্তা করতে হবে যে আমাদের ওই রানটা করতে হবে, বোলাররা সিকিউর থাকতে পারে। সো চ্যালেঞ্জটা আপনার সব জায়গায়, পার্টিকুলার প্লেয়ারের জন্য বা টিমের জন্য সবসময় খারাপ। আমরা এখন মনে করি যে প্রায় শুনি যে আমাদের ব্যাকআপ প্লেয়ার অনেক, কিন্তু আমি আসলে ব্যাকআপ প্লেয়ার দেখি না। আমার চোখে ব্যাকআপ প্লেয়ার নাই, কারণ আপনি যদি সাকিবকে রিপ্লেস করতে চান প্লেয়ার নাই, তামিমের রিপ্লেস করতে গেলে কঠিন। যদি পার্টিকুলার প্লেয়ার রিপ্লেস করেন, শফিউল এখন খুব ভালো ফর্মে ছিল, সো এটা অবশ্যই আমাদের জন্য খারাপ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ ব্যাংকের একটি চক্র সুরক্ষিত সিস্টেম ভেঙে রিজার্ভ হ্যাকিং এ সহায়তা করেছে জানালেন সিআইডির তদন্ত দলের প্রধান। সুইফটের প্রকৌশলীরাও জড়িত বললেন ফরাসুর সিং। অধিকার আদায় করে নিয়ে এগিয়ে যেতে হবে নারীদের, আরো বেশি সম্পৃক্ত হতে হবে উন্নয়নে। রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সকাল থেকেই প্রচারণায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রধান 2 মেয়র প্রার্থী। 4 দিনেও ঘোষণা হয়নি কারো ইশতেহার। উন্নয়ন পরিকল্পনায় নাগরিক সুবিধার দাবি সুশীল সমাজের। দুর্নীতি দমনে দেশ আইনি সক্ষমতা অর্জন করলেও অনেক ক্ষেত্রেই হচ্ছে না যথাযথ প্রয়োগ। সুবিধা নিচ্ছেন অনেকেই। দুর্নীতি প্রতিরোধ দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি।
এবং বিপিএল এর ফাইনালে আজ দুর্দান্ত ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে উজ্জীবিত রাজশাহী কিংস। জমজমাট লড়াইয়ের প্রত্যাশা দুদলের, টিকিট পাওয়া নিয়ে নানা অভিযোগ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।